আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 9 জনের মৃত্যু, চলছে উদ্ধার কাজ। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা, আবারও কয়েক লাখ মানুষ পানিবন্দী। এবং সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে রাতে টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ড শুরু, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই সামনে রেখে টাইগারদের অনুশীলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কক্সবাজারের উখিয়া পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে 8, 9, 10 ও 14 নম্বর ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকায় পৃথক পাহাড় ধসে ওই হতাহতের ঘটনা ঘটে। সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মঙ্গলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্প পাহাড় ধসে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটিচাপা পড়ে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন ও পুলিশ সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন। পাহাড় ধসে 10 নম্বর ক্যাম্পের 4 জন, 9 নম্বর ক্যাম্পের 2 জন, 8 নম্বর ক্যাম্পের 2 জন রোহিঙ্গা মারা যায়। এছাড়াও 14 নম্বর ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়ির ওপর পাহাড় ধসে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন ক্যাম্পে একাধিক পাহাড় ধসের হতাহতের ঘটনা নিশ্চিত করে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান। রাজীব আহমেদ, চ্যানেল আই। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। সিলেটে দ্বিতীয় দফায় বন্যায় বৃষ্টিপাতের পাশাপাশি দ্রুত বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওরের পানি। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেটে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সাদিকুর রহমান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ সহ বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটে এটি হচ্ছে দ্বিতীয় দফা বন্যা। এর আগে 3 সপ্তাহ আগে আরেকটি বন্যার কবলে পড়েছিল সিলেট, এবং এবার যে বন্যাটি হয়েছে এটা সিলেট এবং সুনামগঞ্জের বিস্তীর্ণ জনপদ কিন্তু এখন বন্যা কবলিত, এবং সিলেটের প্রত্যেকটি উপজেলার মানুষ এখন পানিবন্দী। সরকারি যে হিসেবটা আমরা দেখেছি সেখানে দেখা গেছে যে প্রায় 7 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং তাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য 600-রও বেশি আশ্রয় কিন্তু খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যেটি বলা হচ্ছে যে আজকে এখানে ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন মুহিবুল ইসলাম, তিনি কিন্তু সিলেটে এসেছেন এই দুর্যোগে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। পাশাপাশি জেলা প্রশাসন এবং আমি যে জায়গাটিতে আছি সিলেট সিটি কর্পোরেশনের অর্ধেকটা জুড়েই কিন্তু এখন পানিবন্দী অবস্থায় অনেক মানুষজন রয়েছেন। তাদের সহযোগিতায় কিন্তু সিলেট সিটি মেয়রও কাজ করছেন, এবং সেই সাথে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য আনুষঙ্গিক কাজগুলো করার জন্য সেনাবাহিনীরও সহায়তা নেওয়া হয়েছে। আমরা গতকাল থেকে দেখেছি যে একটি বিদ্যুৎ কেন্দ্র সেটা সচল রাখার জন্য সেনাবাহিনীও কিন্তু কাজ করছে।
সিটি কর্পোরেশনের সাথে। তো সব মিলিয়ে প্রত্যেকটি উপজেলা প্রশাসনকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার পাশাপাশি তাদেরকে ত্রাণ সহযোগিতা করার জন্য তাদেরকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো যেই অবস্থা এখন আমরা দেখছি, আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে আগামী কয়েকদিন এভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেটি যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তো মোটামুটি সিলেটের বন্যা পরিস্থিতির এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সাকি। দর্শক, এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে আন্টিগা রিক্রিয়েশন ক্রিকেট গ্রাউন্ডে নেট অনুশীলন পণ্ড হলেও স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ফ্ল্যাট লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন সেরেছে টিম টাইগার্স। এর আগে ওয়ার্ম আপে নিজেদের ভালো মতো ঝালিয়ে নেন হেড কোচ হাতুর সিংহের শিষ্যরা। যদিও অনুশীলনে ছিলেন না অধিনায়ক নাজমুল শান্ত ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই গ্রাউন্ডে 21শে জুন অস্ট্রেলিয়া এবং 22শে জুন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ 1-এ টাইগারদের সবশেষ ম্যাচ 25শে জুন আফগানিস্তানের সঙ্গে। টি-20 বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানাতে নিউজ রুমে নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শান, বিশ্বকাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। নিউ কেয়ার প্যাভিলিয়নে আজকে প্রথম যে এই তথ্যটি জানাবো সেটা হচ্ছে আজকে থেকে কিন্তু সুপার 8 রাউন্ড শুরু হচ্ছে। সাউথ আফ্রিকা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচটি দিয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় ম্যাচটি শুরু হচ্ছে এবং এই ম্যাচটিকে ঘিরে সবারই আসলে নজর থাকবে। তার আগে একটু আমি বাংলাদেশের আসলে তথ্যগুলো জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশের অনুশীলন কিন্তু শুরু করেছে। তো শান্ত এবং সাকিব এই অনুশীলনে কিন্তু ছিলেন না। এই যে সাকিব এবং শান্ত যে অনুশীলনে ছিলেন না, এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ট্রোল হবে যে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 জুন ম্যাচের আগে তারা যে অনুশীলন করছে না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ছিল, কিন্তু সেখানে তাদের মতো দলের ক্যাপ্টেন এবং দলের প্রাণভ্রমরা দুজনকে কিন্তু তারা পায়নি। এদিকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে সবশেষ ডি গ্রুপের নেপাল ম্যাচে রোহিত পরুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের পেসার তানজিম সাকিব। তাকে কিন্তু আইসিসি লেভেলের 1 ধারায় সতর্ক করা হয়েছে এবং ম্যাচ ফি 15% জরিমানা করা হয়েছে। আর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ব্যবধান সেটা কিন্তু গড়ে দিতে পারে কিন্তু স্পিনাররা, এবং লেগ স্পিনার হিসেবে রিশাদ কিন্তু থাকবেন স্পটলাইটে। অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড কিন্তু দুশ্চিন্তায় আছেন বাংলাদেশের এই স্পিনারকে নিয়ে, কারণ টিম ডেভিড নিজেও ব্যাটসম্যান হলেও মাঝে মধ্যে নেটে কিন্তু তিনি স্পিন বলটা করে থাকেন। আর পরিসংখ্যানটা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, 2007 থেকে 21 পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু 10 বার দেখা হয়েছে বাংলাদেশের। এর মধ্যে কিন্তু 6 বার জিতেছে অজিরা আর 4 বার জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ যে 4টা ম্যাচ জিতেছে সেটা কিন্তু বাংলাদেশ তার ঘরের মাটিতেই জিতেছে, বাইরে কখনো জিতে নেই। এখন ভিভ রিচার্ডের স্টেডিয়ামে, ঐতিহাসিক স্টেডিয়ামটা থেকে সেই ব্যবধানটা বা সেইটাকে যদি খুঁজে দিতে পারে এটাই হয়তো লক্ষ্য থাকবে টাইগারদের। আর টি-20 বিশ্বকাপে এবার একটু অন্যান্য দিকে আমরা একটু নজর দিই। টি-20 বিশ্বকাপের কিন্তু ব্যর্থতার পর কিন্তু নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। আর সেক্ষেত্রে এবং কি যে আগামী যে চুক্তির মৌসুমটা রয়েছে, সেই কেন্দ্রীয় চুক্তির যে রয়েছে সেই আগামী মৌসুমে সেই কেন্দ্রীয় চুক্তিতেও কিন্তু থাকছেন না কেন উইলিয়ামসন। তো দর্শক, আপাতত নিউ কেয়ার আমাদের এই প্যাভিলিয়ন থেকে এই ছিল আমার কাছে বিশ্বকাপ নিয়ে খুঁটিনাটি এবং সর্বশেষ তথ্যগুলো। প্রিয়াঙ্কা। ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ প্রচার হয়েছে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের পরের দিন বিকেল 4:30টায় অনুষ্ঠানটি প্রচার হয় চ্যানেল আইয়ের পর্দায়। কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে নিজেদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান দর্শক শ্রোতারা। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ এখন দর্শকের কাছে এক অন্যরকম পছন্দ। অনুষ্ঠানটি প্রচারের সময় বাসাবাড়ি, পল্লী অঞ্চল, হাটবাজারের চায়ের দোকান, মুদি দোকান, টিভির সামনে ভিড় জমায় সাধারণ মানুষ। আমরা ফ্যামিলি নিয়ে কৃষকের ঈদ আনন্দ দেখি, খুবই ভালো লাগে। কৃষকের ঈদ আনন্দ এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। কৃষকদের এই ছবিগুলো দেখতে আমাদের ভালো। শাইখ সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠান অনেক সুন্দর, ছোট বড় সবাই ভালো লাগে অনুষ্ঠানটা। যেটা কৃষকের যে ঈদ আনন্দ সেটাই
দেখা যায় সাজের মাধ্যমে। আমরা ঈদ উপলক্ষে তাদের এই অনুষ্ঠানটা দেখতে আসি। চ্যানেল আইতে প্রতি বছর ঈদ আনন্দ এই অনুষ্ঠানটা হয়, এটা আমি প্রত্যেক বছরই দেখি। খুব খেলাটা খুব ঐতিহ্য, মানে খুব ভালো লাগলো, নতুন খেলা। আমাদের এলাকায় যদি এরকম একটা খেলা হইলে আমার গ্রামের মানুষ একটা উৎসব সুন্দর দেখতে ভালো লাগবো। কলা গাছে খেলা দেখি, তারপরে পানির উপরে বাঁশ দিয়ে খেলা করে, এটাও ভালো লাগে আমার কাছে, অনেক ভালো। বউ সাজানো হইতেছে, কার বউকে চিনে করে নিলে তো পুরস্কার পাইব। এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের আনন্দের কমতি ছিল না। বিভিন্ন আনন্দদায়ক প্রতিযোগিতা উপভোগ করার পাশাপাশি অত্যাধুনিক কৃষি উপকরণ পুরস্কারের বিষয়টি নিয়েও রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবার প্রথমবার ফ্যামিলির সাথে কৃষকের ঈদ আনন্দ দেখলাম। সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উদ্যোগ নিয়ে উনি করেছেন। বউ সাজানো অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে, কিন্তু কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেখে আমরা গ্রাম সম্পর্কে জানতে পারি। এই বছর আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি কৃষকের কলা গাছে ওঠার খেলাটি আমার দেখতে খুব ভালো লাগে। এছাড়াও প্রতিটি সাধারণ মানুষ সহ কৃষকের দাবি, কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি যেন নতুনত্ব নিয়ে প্রতিবারের মতোই আয়োজন করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। দর্শক, এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ সহ মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতারা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মাগুরায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে হাইব্রিড হলুদ তরমুজ। জেলা শ্রীপুর উপজেলায় প্রথমবারের মতো উচ্চ ফলনশীল এ জাতের তরমুজের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে তারা এ জাতের তরমুজ চাষ সম্প্রসারণে চেষ্টা চালাচ্ছেন। এবারে প্রকৃতি সংবাদ। প্রায় 450 বছর ধরে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানি ও মুঘল আমলের নকশার মিশেলে তৈরি নান্দনিক এই মসজিদটি। অলৌকিক কাহিনী প্রচলিত থাকায় অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুও মসজিদটি, তবে অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে নিদর্শন।